তাহলে ন্যানো পার্টিকেলের প্রস্তুতি আসলে আমরা বাকিবলের প্রস্তুতি দেব, অথবা ফুলারিন, বা এটা বাকিবলের আরেক নাম আছে ফুলারিন বা বাকমিনস্টার ফুলারিন, যেটাই আসুক আমরা এই প্রস্তুতিগুলাই দিব। আর ন্যানো পার্টিকেলের প্রস্তুতি আসলে তুমি চাইলে বাকিবলের দুইটা দিতে পারো, আবার চাইলে আমরা কার্বন ন্যানোটিউবেরও চাইলে একটা দুইটা প্রস্তুতি আমরা দিতে পারি, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। কিন্তু যখন বাকিবল বলবে তখন শুধু বাকিবলদের প্রস্তুতি দেবো, আর যদি বলে যে কার্বন ন্যানোটিউবের প্রস্তুতি, তখন শুধু আমরা কার্বন ন্যানোটিউবের প্রস্তুতি দিব। আচ্ছা, তাহলে এগুলো খুবই সহজভাবে এখানে দেওয়া আছে, তোমাদের বইতে অনেক বড় বড় শেপ দেওয়া, ওগুলো দরকার নেই। আমাদের হলো মেইনলি হলো আমাদেরকে কোন বিক্রিয়ক থেকে কোন উৎপাদটা তৈরি করব, জাস্ট এই জিনিসটা দেখালে হবে। এবং এখানে প্রভাবক কি কি কাজ করতেছে, কি কি কোন গ্যাসের উপস্থিতিতে কোন গ্যাসের অনুপস্থিতিতে, এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। এই জাস্ট এটুক বললেই এনাফ। আচ্ছা, আর এখানে যে এই যে ছোট ছোট দ্বিবন্ধন দেখানো হচ্ছে, এই দ্বিবন্ধনগুলো আসলে দিলে অনেকেই ভুল করে, তাহলে এই জিনিসগুলো আমরা আসলে স্কিপ করব। আমরা জাস্ট কি করব, এই চিত্রটা এঁকে আমরা প্রত্যেকটা কার্বন পরমাণুকে আমরা এরকম চাইলে এরকম প্রত্যেকটা কর্নারকে আমরা এরকম করে দেখাই দিতে পারি, ঠিক আছে, তাহলে আর তোমার জিনিসটা আরও সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আঁকার একটা নিয়ম আছে, আমি তোমাদেরকে বলতেছি। তাহলে আগে একটু প্রস্তুতি দেখি। তাহলে ন্যাপথালিন বাষ্পকে বায়ুর অনুপস্থিতিতে, মানে এখানে বায়ু থাকা যাবে না, এটা হলো ন্যাপথালিন বাষ্প। তাহলে হ্যাঁ, ন্যাপথালিন বাষ্প, এখানে কিন্তু বন্ধন নাই। এবার দেখো, একে যদি আমরা আর্গন গ্যাসের মধ্যে 100 ডিগ্রি টেম্পারেচারে তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে C60 এবং C70 উৎপন্ন হয়। তাহলে আমরা সবসময় C60 নিয়ে কাজ করব, কারণ এইটা তোমার সব থেকে জনপ্রিয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে C60 দিলেই, এইটা দিলেই তোমার হয়ে যাবে, বাকি বল যে কোনো একটা C60 C70 একটা দিলেই হয়। আচ্ছা, তাহলে দেখো এটা একটু আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে এখানে এখানে একটু তোমার, এটা কিন্তু দ্বিবন্ধন, এটা কিন্তু আমি কেটে দিছি, ঠিক আছে, এখানে কোনো দ্বিবন্ধন নাই। তাহলে ন্যাপথালিন বাষ্পকে 100 ডিগ্রি সেলসিয়াসে আর্গন গ্যাসের মধ্যে চালনা করলে তোমার কি হয়, C60 উৎপন্ন হয়। তাহলে এটা দেখো, আমি একটু জুম করতেছি, এখানে একটু আগে আমি তোমাদের একটু বুঝাই যে আসলে কীভাবে আঁকাটা শুরু করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, আমরা বইয়ের মতো অ্যাকুরেট পারবো না, কিন্তু তাও আমাদের এভাবে, এই আমি যেভাবে আঁকছি এভাবে আঁকতে পারলে এনাফ, এর পরে আর সুন্দর দরকার হয় না। তাহলে প্রথমে আমরা একটা মাঝখানে একটা বেনজিন শেপের একটা হেক্সাগোনাল, ঠিক আছে, আমার এখানে আঁকাটা তো ভালো হবে না। তারপর দেখো, এখানে দেখো, খেয়াল করো, এইটা হেক্সাগোনাল, এইটা হেক্সাগোনাল, তারপর এর সাথে আরো হেক্সাগোনাল আছে, এই একটা হেক্সাগোনাল, এই একটা হেক্সাগোনাল, টোটাল তোমার 4টা হেক্সাগোনাল তোমার আঁকতে হবে। তাহলে মানে মাঝখানেরটার সাথে এইটার সাথে তুমি যদি হেক্সাগোনাল আঁকো, এইটা তোমার হবে পেন্টাগন। এইটার সাথে তুমি হেক্সাগোনাল আঁকলে এইটা হবে পেন্টাগন। আর এইটার সময় শুধু হেক্সাগন আঁকো, এইটা হবে তোমার পেন্টাগন। মানে একটার পর একটা, একটা হেক্সাগন, একটা পেন্টাগন, একটা হেক্সাগন, একটা পেন্টাগন, এখানে একটা হেক্সাগন হলে এখানে একটা পেন্টাগন হবে। এভাবে করে আমাদেরকে স্ট্রাকচারটা সাজাইতে হবে। এটা আসলে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে আঁকলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে। তাহলে আমার এখানে কম্পিউটার স্ক্রিনে যাই না কতটুকু ভালো হয়, দেখি চেষ্টা করি। তাহলে এখানে প্রথমে আমাদের কাজ হলো একটা বেনজিন শেপ আঁকা, তারপর এর পাশে আর একটা তোমার, এই হলো এইটা আঁকছি আমি। তারপর এর উপরে দেখো আর একটা এখানে হেক্সাগোনাল শেপ আছে। তাহলে এইটা কি করবা, যে এই রেখাটার সমান করে আর একটা তুমি এখানে রেখা দিবা, তারপর বেনজিনের মতো এরকম এরকম দিবা। তারপর দেখো এখানে হয়েছে, তার মানে এখানে পেন্টাগন হবে, তার মানে তোমার হেক্সাগন হবে এখানে। তাহলে এই যে এই বন্ধনটা সমান করে এই সোজাসুজি একটা এই দেবা, বন্ধন দেবা, তারপর এখানে একটা এই, এখানে একটা এই। তাহলে এই শেপটা তোমার দাঁড়াই গেছে, এইটি মেইন, এই তোমার হয়ে গেছে মনে করো অলরেডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ওই যে হেক্সাগোনাল মাঝখানে বেনজিনটা আঁকাটা তো মানে সুন্দর হয় না, এই জন্য এরকম দেখাচ্ছে। তোমরা খাতা আঁকলে আর সুন্দর। তারপর এখান থেকে আমরা পেন্টাগন আঁকবো, পেন্টাগন আঁকলে এই যে দেখো হয়ে গেছে। হ্যাঁ, এবার মিলাই দিতে পারলেই হবে দুইটার সাথে, এই। তাহলে দেখো 1 2 3 4 5 পেন্টাগন হয়ে গেছে। তারপর দেখো এটা হেক্সাগন হয়েছে কিনা দেখো, 1 2 3 4 5 6 হেক্সাগন হয়ে গেছে। তাহলে এভাবে তুমি দেখলে দেখবো যে 1 2 3 4 বা প্রত্যেকটাই আমাদের হয়ে গেছে শেপ মতো। এই, তাহলে এভাবে তুমি করে দিয়ে আসবে, এরকম করে। তোমরা বন্ধন যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, বন্ধনটা জরুরি না, আমাদের শেপটা দেখাতে পারলেই হয়ে যাবে, যেটা বাকি বলে। আচ্ছা, এখন কি করবা, এখন আমাদের একটু প্রত্যেকটা এই যে কর্নার বের হয়েছে, এখানে মুখ বের হয়েছে প্রত্যেকটা, তাহলে প্রত্যেকটা মুখের সাহায্যে আমরা এরকম একটা বন্ধন দিব, এইটা এইটা এইটা, এখানে মুখ নাই, এখানে একটা একটা দুইটা মুখ, এখানে একটা, মানে পেন্টাগনের মাথায় একটা মুখ থাকবে, আর হেক্সাগনের সাইডে তোমার দুইটা মুখ বের হবে, এই যে এখানে দুইটা বের হয়েছে মুখ, এই। এখন তুমি কি করবে, যে মুখগুলো আবার একটা সার্কেল দিয়ে হাত দিয়ে আঁকবে, এগুলো সার্কেল দিয়ে তুমি, এই তোমার ন্যানোকণা হয়ে গেছে, মানে বাকি বল, ঠিক আছে। এই, তো এইভাবে করে আঁকতে পারলেই এনাফ, এর বাইরে আর আমাদের একুরেটার দরকার নেই। তাহলে দেখো আমাদের মোটামুটি যে শেপটা এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এভাবে করে এঁকে দিয়ে আসবে পরীক্ষায়। আচ্ছা, তাহলে এটা লাগবে C60, এটা খাতায় আরো সুন্দর হয় আমার আঁকা, এই যে দেখতে পাচ্ছ এগুলো।
আচ্ছা, তারপর দেখো এরকম করে প্রত্যেকটা তুমি এভাবে আঁকবা। তাহলে 3 ক্লোরোব্রোমো বেনজিনকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে C60 উৎপন্ন হয়। তাহলে এই যে দেখো একটা ক্লোরো বেনজিন নিছি আমরা, তারপর এখানে 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাপ দিছি, তারপর আবারও আমরা কি একটা বাকিবল তৈরি করছি। তাহলে এই যে দেখো এভাবে তুমি আঁকতে পারলে আর এটুক লিখতে পারলেই তোমার কি এই যে 4 মার্কের কোশ্চেনে এইটা প্রত্যেকটা 2 2 পেয়ে যাবে তুমি। জাস্ট এখানে চিত্রটা আঁকতে একটু সময় লাগতে পারে, তাও যদি তুমি 2 একবার প্র্যাকটিস করো এটা খুবই ইজি। ঠিক আছে, তাহলে এভাবে তুমি অ্যান্সার করবা। তাহলে আশা করি সবার কাছে এখন সহজ লাগতেছে। তারপর দেখো যদি আসে তোমার কার্বন ন্যানোটিউব, তাহলে কার্বন ন্যানোটিউব কি, এটাও একটা তোমার গ্রাফাইটের বা তোমার কার্বনের একটা রূপভেদ, কার্বনের একটা রূপভেদ। তাহলে যেমন বাকি বল এটাও একটা কার্বনের রূপভেদ, আবার কার্বন ন্যানোটিউব এটা হলো তোমার কার্বনের রূপভেদ। আচ্ছা, আগে আমরা একটু এদেরকে দেখে আসি যে আসলে এরা দেখতে কেমন। আমি এখানে একটা চিত্র অ্যাড করেছিলাম। কার্বন ন্যানোটিউব আবার 2 প্রকার, একটা হলো তোমার সিঙ্গেল ওয়াল, মানে একটা ওয়াল খালি শুধু এখানে যে সিঙ্গেল ওয়াল কার্বন ন্যানোটিউব, আর একটা হলো মাল্টি ওয়াল কার্বন ন্যানোটিউব। মাল্টি ওয়াল মানে এখানে এই একটা ওয়াল, তারপরে এই তার ভিতরে আর একটা ওয়াল, তার ভিতরে আরো একটা ওয়াল। ঠিক আছে, এরকম করে বিভিন্ন স্তরে স্তরে ভাগ ভাগ করা থাকে, সেগুলোকে বলা হয় মাল্টি ওয়াল কার্বন ন্যানোটিউব। তাহলে এখানে বইতে অনেকগুলো দেওয়া আছে তোমার সংযোজন, এখন তোমার কাছে যে 3টা বা 4টা তুমি মনে রাখবা, 3 বা 4টা মনে রাখবে, এর বেশি দরকার নাই। তাহলে জিনিসগুলো সবই একই রকম, জাস্ট তুমি এখানে কিছু কিছু চেঞ্জ আছে, যে এটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হওয়ার পরে এর সাথে কি কি যুক্ত হয়ে গেছে এই জিনিসগুলা। ঠিক আছে, আর এখানে বিস্তারিত কিছুই বলার দরকার নেই, তুমি যা নিউক্লিওফিলিক সংযোজন বলে জাস্ট এটা আর এটা এঁকে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে মূলত ওই যে প্রত্যেকটা কার্বন ন্যানোটিউবের ভিতরে তোমার কার্বনের সাথে কিছু কিছু কার্বনের সাথে দ্বিবন্ধন থাকে, সেই দ্বিবন্ধনের জায়গায় নিউক্লিওফিলিকটা অ্যাটাক করে এখানে কিছু প্রতিস্থাপিত যৌগ এর সাথে যুক্ত হয়ে যায়, যেমন এখানে অ্যালকাইল গ্রুপ যুক্ত হতে পারে, C+A যুক্ত হয় এভাবে। তাহলে এরকম নিউক্লিওফিলিক সংযোজন বলে জাস্ট আমরা একটা কার্বন যে তোমার ন্যানোটিউবের স্ট্রাকচার, তাহলে ন্যানোটিউবটা আঁকা আরো সহজ। তাহলে আমরা দুইটা আগে এরকম সরলরেখা দিব, তারপর মাঝখানে কতগুলো বেনজিন আঁকবো একটার পর একটা সাজাইয়ে এরকম করে, এরকম করে সাজাইয়ে তারপর এটার সাথে অলের সাথে মিশাই দেব। তারপর আবার এই যে প্রত্যেকটার সাথে করে আবার এখান থেকে ধরো একটা টান এখান থেকে, তাহলে প্রত্যেকটা আবার তোমার এখানে আবার একটা তোমার এখানে ধরো এই তো আবার এখানে টান দেবে, এরকম করে আঁকতে থাকবো। ঠিক আছে, এই তাহলে এখানে আমরা এই 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 ঠিক আছে, তাহলে এটা খুব সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করো বাসায়। এই তাহলে হয়ে গেছে, এরকম করে কোনো রকম দেখাইতে পারলেই হলো, এই কথা অনেক সুন্দর হয়েছে। তাহলে এভাবে করে তুমি আঁকবা, তার পরেরটা এরকম সেম ভাবে আঁকবা, আঁকার পরে তোমার এখানে যে জিনিসগুলো যুক্ত হয়েছে এটার সাথে আর এটা C+H, আবার এই পাশে আর C+H এভাবে করে দেখাবা। তারপর ইলেকট্রোফিলিক সংযোজন করলে এটার সাথে আবার কিছু যৌগ যুক্ত হয়ে যায় আর ও। ঠিক আছে, এই যে এই যে যৌগগুলো যুক্ত, তাহলে এখানে মাঝখানে ফাঁকা রাখছি কারণ আমি এটা বারবার আঁকি নাই, এই সেম জিনিস এখানে আবার হবে। ঠিক আছে, এই এখানে আবার এখানে আঁকতে হবে, এটা আঁকি নাই, জাস্ট সংক্ষেপে মনে রাখছিলাম। তারপর পলিমার গ্রাফটিং করলে এখানের সাথে পলিমারটা এর সাথে যুক্ত হয়ে যায়, দেখো এই যে পলিমার পলিমার। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনেশন করলে এর সাথে তোমার বিভিন্ন জায়গায় হাইড্রোজেন যুক্ত হয়ে যায়। তারপর হ্যালোজেনেশন করা যায়, তাহলে তোমাদের বই থেকে আমি একটু দেখাই, হ্যালোজেনেশন করে যে অনেকগুলো আছে তোমাদের বইতে, তাহলে এখান থেকে তুমি 4 5টা মনে রাখবা। যে ওজোনোলাইসিস করলে দেখো O3 যুক্ত হয়ে যায়, এখানে O3 মানে এটা যুক্ত হয়ে যায়। তারপর দেখো এখানে এই যে ইলেকট্রোফিলিক সংযোজন, তাহলে 1 2 3টা, তারপর হাইড্রোজেনেশন করলে হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে যায়, এখানে 4টা হাইড্রোজেন, এই সাইডে 4টা হাইড্রোজেন। ঠিক আছে, অত একুরেটলি দেখানোর দরকার নেই, জাস্ট আমরা দেয়ালটা আঁকবো, দেয়ালের গায়ে গায়ে দিয়ে দেবো। ঠিক আছে, দেয়ালের গায়ে গায়ে এগুলো দিয়ে দেবো এই। তারপর রিডাক্টিং কাপলিং করলে এখানে 2টা আর্গন যুক্ত হয়েছে, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেই 5 থেকে 6টা সেটা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো পলিমার গ্রাফটিং, পলিমারটা এখানে সহজ, জাস্ট পলিমার লিখে দিলেই হলো, এখানে আমাদের কোনো প্রসিডিউর লাগবে না, বা এটা কিভাবে হলো কোন প্রসিডিউর হলো এগুলো লাগবে না, জাস্ট আমাদের দেখাইতে পারলেই হলো কোন প্রসেসে করলে আমরা কোন জিনিসটা পাবো বা কিভাবে আমরা এটা তৈরি করতে পারবো, প্রস্তুত করতে পারবো। আচ্ছা, তাহলে এভাবে করে আমরা এই যে হ্যালোজেনেশন আছে, যে ফ্লোরিন যুক্ত হয়েছে দেখো প্রতিস্থাপনটা ওই যে যুক্ত হয়, তারপর গিগনাট বিকারের সাথে বিক্রিয়া করা হয়েছে, তারপর ওখানে ফ্লোরিনকে প্রতিস্থাপন করে আবার তোমার অ্যালকাইল গ্রুপ ওর সাথে যুক্ত হয়েছে, এটা আবার 3 ধাপে, এটা দরকার নাই। তাহলে তোমরা বাকি এখান থেকে যে কোনো 5 থেকে 6টা এখান থেকে মনে রাখবো, তাহলে আঁকাটা আশা করি এখন আর সমস্যা হবে না।